দুর্নীতি। আচ্ছা, এই একটা শব্দ শুনলেই আমাদের মাথায় কি আসে? ঘুষ, স্বজনপোষণ, সরকারি কাজে দেরি, তাই তো? আসলে এই একটা সমস্যাই কিন্তু আমাদের দেশের মতো একটা বিশাল সম্ভাবনার দেশকে ভেতর থেকে পুরো দুর্বল করে দিচ্ছে। যে দেশকে একসময় সোনার পাখি বলা হতো, আজ তার সিস্টেমে এমনভাবে ঘুম ধরে গেছে যে সাধারণ মানুষকে প্রায় সব কাজেই হয় ঘুষ দিতে হয়, নয়তো কোনো বড় যোগাযোগ কাজে লাগাতে হয়। চলুন আজ এই সমস্যার একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। গ্লোবাল করাপশন ইন্ডেক্সের দিকে যদি তাকাই তাহলে দেখব দুর্নীতিতে ভারতের স্থান ১৮০টা দেশের মধ্যে ৮৬, মানে র্যাঙ্কটা বেশ উদ্বেগজনক। এই একটা সংখ্যাই বলে দেয় সমস্যাটা কতটা বড়। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, আমাদের দেশ কি সবসময় এমনই ছিল? তো এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। আমরা দেখব ভারতের গৌরবময় অতীত, এরপর আজকের কঠিন বাস্তবতা, জানব এই দুর্নীতির আসল কারণগুলো কি, এবং শেষে কিছু সমাধানের পথ নিয়েও আলোচনা করব, যা হয়তো ভারতকে একটা নতুন দিশা দেখাতে পারে। চলুন প্রথমে একটু টাইম ট্রাভেল করা যাক, একেবারে প্রায় ২০০০ বছর আগে, যখন ভারতের দুর্নীতির ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি যে হাজার হাজার বছর আগে ভারতে দুর্নীতি আজকের তুলনায় অনেক কম ছিল। আর এর একটা মস্ত বড় কারণ ছিল তখনকার শাসন ব্যবস্থা। আর এই ব্যবস্থার পেছনে ছিলেন একজন কিংবদন্তি স্ট্র্যাটেজিস্ট। আমরা কথা বলছি আচার্য চাণক্যের। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্রে এমন এক শাসন ব্যবস্থার কথা বলা আছে যা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে একটা প্রায় দুর্নীতিমুক্ত সাম্রাজ্য গড়তে সাহায্য করেছিল। ভাবা যায়, তার নীতিগুলো এতটাই শক্তিশালী আর গোছানো ছিল। চাণক্যের মডেলটা মূলত ৩টে পিলারের ওপর দাঁড়িয়েছিল। প্রথমত, একটা দারুণ শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক, যারা সরকারি অফিসারদের সব কাজের ওপর কড়া নজর রাখত। দ্বিতীয়ত, দুর্নীতি যদি একবার প্রমাণিত হতো তাহলে তার জন্য ছিল কঠোর শাস্তির ব্যবস্থা, যা দেখে বাকিরাও ভয় পেত। আর তৃতীয়ত, যারা দুর্নীতি ধরিয়ে দিত তাদের সবার সামনে পুরস্কৃত করা হতো, যাতে মানুষ সৎ থাকতে উৎসাহ পায়। শুধু তাই নয়, অফিসারদের নিয়মিত বদলিও করা হতো, যাতে তারা এক জায়গায় বেশিদিন থেকে দুর্নীতির জাল বিছাতে না পারে। বেশ, তো ওটা তো ছিল প্রাচীন ভারতের কথা। এবার সেই সুসংগঠিত ব্যবস্থা থেকে সোজা চলে আসা যাক আজকের কঠিন বাস্তবতায়, যেখানে দুর্নীতি প্রায় সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। আজকের ভারতে দুর্নীতি যেন আর শুধু একটা সমস্যা নয়, এটাই যেন সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। পুলিশ একটা এফআইআর লিখতে যাওয়া থেকে শুরু করে কোর্টে একটা তারিখ পাওয়া পর্যন্ত সব জায়গায় টাকার খেলা। শিক্ষাক্ষেত্রে শিক্ষক বদলির মাফিয়া, মধ্যপ্রদেশের ব্যাপমের মতো ভয়ঙ্কর কেলেঙ্কারি, স্বাস্থ্য ব্যবস্থায় নকল ওষুধ, আর সরকারি রাস্তাঘাট বানানোর সময় নিম্নমানের মাল ব্যবহার করা, এগুলো যেন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। আচ্ছা, বড় লেভেলের দুর্নীতিটা ঠিক কতটা গভীরে সেটা এক প্রাক্তন আইএএস অফিসারের কথা শুনলেই পরিষ্কার হয়ে যায়। উনি বলেছিলেন, সরকারি চাকরি ছাড়ার পর রাস্তা বানানোর কন্ট্রাক্ট নিয়ে তিনি বছরে ১০০ কোটি টাকা পর্যন্ত কামিয়েছেন। ভাবুন একবার। তাই যখন আমরা দেখি একটা ব্রিজ ভেঙে পড়ছে বা রাস্তা ১ বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, তার পেছনে কারণটা কিন্তু এটাই। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের সিস্টেমটা এই পর্যায়ে পৌঁছালো কিভাবে? এর শিকড়টা কিন্তু আমাদের ইতিহাসেই লুকিয়ে আছে। আধুনিক দুর্নীতির শুরুটা হয়েছিল ব্রিটিশদের হাতে। ওরা এমন একটা আমলাতন্ত্র বানিয়েছিল যার উদ্দেশ্য ছিল শাসন করা, মানুষের সেবা করা নয়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের জিপ কেলেঙ্কারি ছিল প্রথম বড় ধাক্কা। এরপর এলো লাইসেন্স রাজের যুগ। তখন ব্যবসা করতে গেলে সরকারি লাইসেন্স লাগত, আর এটাই ব্যবসায়ী আর রাজনীতিবিদদের মধ্যে একটা দুর্নীতির অটুট বন্ধন তৈরি করে দেয়। আর এখন সরাসরি ঘুষের বদলে দালাল বা মিডলম্যানের মাধ্যমে কাজ হয়, যা সিস্টেমটাকে আরও জটিল করে তুলেছে। তবে এই সব কিছু শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা আমাদের চেয়েও খারাপ পরিস্থিতি থেকে দারুণভাবে বেরিয়ে এসছে। চলুন তাদের দিকে একবার তাকানো যাক। যেমন ধরুন সিঙ্গাপুর। ১৯৬০-এর দশকে এই দেশটাকে এশিয়ার ঘুষের রাজধানী বলা হতো, আর আজ তারা বিশ্বের পঞ্চম সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। ঠিক একইভাবে ডেনমার্ককে একসময় পচা রাষ্ট্র বলা হতো, আর আজ তারাই বিশ্বের ১ নম্বর। এই দেশগুলো কিন্তু প্রমাণ করে যে যদি সত্যিকারের সদিচ্ছা থাকে তাহলে এত বড় পরিবর্তনও সম্ভব। তাহলে ভারতের জন্য পথটা কি? সৌভাগ্যবশত এর জন্য আমাদের কাছে একটা পরিষ্কার রুট ম্যাপ আছে, যা অনেক বিশেষজ্ঞ আর গবেষণার পরেই তৈরি হয়েছে। দেখুন, এই পরিবর্তনটা কিন্তু কোনো একটা দিকে করলেই হবে না। এর জন্যে ৪টে প্রধান স্তম্ভে একসঙ্গে কাজ করতে হবে: রাজনৈতিক, আমলাতান্ত্রিক, বিচার বিভাগীয় এবং সামাজিক। আর প্রত্যেকটা দিকেই সমান গুরুত্ব দিতে হবে। আমলাতান্ত্রিক লেভেলে টেকনোলজি একটা গেম চেঞ্জার হতে পারে।
সব সরকারি পরিষেবা যদি ডিজিটাল করে দেওয়া হয় তাহলে মানুষের সরাসরি যোগাযোগ কমে যাবে আর দুর্নীতির সুযোগও কমবে। ফাইলের কাজের জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া যেতে পারে, আর দেরি হলে অটোম্যাটিকলি তার কৈফিয়ত চাইতে হবে। এমনকি প্রত্যেকটা সরকারি দপ্তরের জন্য একটা পাবলিক রেটিং সিস্টেমও চালু করা যেতে পারে, যেখানে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা অনুযায়ী রেটিং দেবে। রাজনৈতিক আর আইনি দিকেও কিছু বড়সড় বদল আনা দরকার। যেমন রাজনৈতিক দলগুলোর কাছে কোথা থেকে টাকা আসছে সেটা 100% স্বচ্ছ করতে হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি যতক্ষণ না আদালত তাকে নির্দোষ বলছে, নির্বাচনে লড়তে পারবে না। বংশের রাজনীতি আটকাতে এক পরিবার এক টিকেটের মতো নিয়ম চালু করা যেতে পারে, আর দুর্নীতির মামলাগুলো বছরের পর বছর ফেলে না রেখে ফাস্ট ট্র্যাক কোর্টে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে একটা দুর্নীতিমুক্ত ভারত গড়ার জন্য একটা পরিষ্কার রূপরেখা কিন্তু আমাদের সামনেই রয়েছে। চাণক্যের প্রাচীন জ্ঞান থেকে শুরু করে সিঙ্গাপুর বা ডেনমার্কের মতো দেশের আধুনিক উদাহরণ, রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পরিবর্তনটা আনার জন্য যে রাজনৈতিক এবং সামাজিক সদিচ্ছার প্রয়োজন, সেই ইচ্ছাটা কি আমাদের মধ্যে আছে? উত্তরটা আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে।